আমার নাম মায়া। আমার জীবনের সবচেয়ে বিশেষ রাত পূর্ণিমার রাতেই আমার স্বামী আমাকে বিষ পান করিয়ে পৃথিবী থেকে সরিয়ে দেবার চক্রান্ত করেছিল। ছোটবেলা থেকেই আমি সীমাহীন দুঃখ আর কষ্টের মধ্যে দিয়ে বড় হয়েছিলাম। এরপর আমার বিয়ের প্রথম রাতেই আমার সাথে এমন এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল যে প্রাসাদ বিছানা ছেড়ে আমাকে হাসপাতালের বিছানায় আশ্রয় নিতে হয়েছিল। শৈশব থেকে আজ পর্যন্ত আমি জানতে পারিনি যে আমার জন্মদাতা পিতাকে, কারণ আমি আমার মাসির কাছেই মানুষ হয়েছি। তিনি আমার নিজের মাসি ছিলেন না। আসলে আমার মা যখন হাসপাতালে ভর্তি ছিলেন তখন আমার বাবা নাকি হাসপাতালের আয়া ও নার্সদের বলেছিলেন যে তিনি তার পরিবারকে নিয়ে আসার জন্য বাড়ি যাচ্ছেন। এরপর তিনি আমার মাকে হাসপাতালে একা ফেলে রেখে আর কোনোদিন ফিরে আসেননি। আমার জন্মের সময় মায়ের নাকে এক বিরাট অস্ত্রোপচার হয়েছিল, তারপরেই আমার জন্ম হয়। আমার জন্মের পর মাও আমাকে এই পৃথিবীতে একলা ফেলে রেখে চিরদিনের জন্য চলে গিয়েছিলেন। আমার বাবা কেন এমন করেছিলেন সেই রহস্য আমি আজও উন্মোচন করতে পারিনি। কেন আমার বাবা আমাকে আর আমার অসুস্থ মাকে হাসপাতালে একা ফেলে রেখে আর কোনোদিন ফিরে আসেননি তা আজও অজানা। এরপর হাসপাতাল কর্তৃপক্ষ মালতী মাসিকে আমার ভরণপোষণের দায়িত্ব নিতে অনুরোধ করেছিল। হাসপাতালের তরফ থেকে বলা হয়েছিল যে যতদিন না আমি বড় হচ্ছি আমার সমস্ত খরচ মালতী মাসিকে দেওয়া হবে। যদিও মালতী মাসির আমাকে লালন পালন করার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না, কারণ তিনি আগে থেকেই 2 মেয়ের জননী ছিলেন। তার উপর মালতী মাসির স্বামী কোনো কাজ করতেন না, সারাদিন মদ্যপান করে বাড়িতেই পড়ে থাকতেন। মাসি তো শুধু নামেই তার অর্ধাঙ্গিনী ছিলেন। দেখতে দেখতে আমরা বড় হয়ে উঠলাম। মাসির 2 বড় মেয়ে তো আমার চেয়ে বয়সে বড় ছিল, আমি তাদের থেকে ছোট ছিলাম। এরপর মাসি আবার একটি পুত্র সন্তানের জন্ম দিলেন। এভাবেই আমরা 5 ভাই বোন হয়ে গেলাম। ধীরে ধীরে যখন আমরা বড় হয়ে উঠলাম তখন মাসির 2 বড় মেয়ে ছোটখাটো সংস্থায় চাকরি নিল। তারা যা উপার্জন করত তাতে আমাদের সংসার বেশ ভালোভাবেই চলে যেত। এদিকে আমার মাসির স্বামীর একদিন হঠাৎ করেই জীবনাবসান ঘটে, কারণ তিনি এত বেশি মদ্যপান করতেন যে তার লিভার নষ্ট হয়ে গিয়েছিল এবং মেসো মারা যান। এমনিতেও তার থাকা বা না থাকাতে আমাদের সংসারে বিশেষ কোনো সাহায্য হতো না। এদিকে আমি যখন বিদ্যালয়ের পড়াশোনা শেষ করলাম তখন মাসি বলেছিলেন আমাকে আর পড়াশোনা করার কোনো প্রয়োজন নেই, সেই তো ঘুরে ফিরে আবার শ্বশুরবাড়ি চলে যেতে হবে, তাই বেশি পড়াশোনা করে কোনো লাভ নেই। ওদিকে মাসির 2 মেয়ে রিয়া আর প্রিয়া দুজনেই চাকরি করত। আমি যখন মাসিকে বলেছিলাম যে তাদের মতো আমিও চাকরি করে 2 টাকা উপার্জন করে সংসারে সাহায্য করতে চাই, তখন মাসি বলেছিলেন আমাকে চাকরি করার কোনো দরকার নেই, আমি বাড়ির কাজ করলে মাসির অনেক সুবিধে হবে। আসলে আমরা বড় হওয়ার পর থেকে মাসি বেশিরভাগ সময় অসুস্থ থাকতেন, তাই আমি একটু বড় হওয়ার পর থেকে সংসারের যাবতীয় কাজকর্ম করতাম। কিন্তু এতে আমার কোনো কষ্ট বা খারাপ লাগা ছিল না, কারণ মাসিকে আমি নিজের মায়ের মতোই শ্রদ্ধা করতাম। কারণ যাই হোক না কেন তিনিই আমাকে বড় করে তুলেছিলেন, তাই আমি ওই কথাগুলোর কোনোদিনও খারাপ মনে করিনি যে মাসির 2 মেয়ে চাকরি করে আর আমি সংসারের কাজ করি। আমি তো আনন্দের সঙ্গেই সংসারের সব কাজ সামলে নিতাম। মাসি বলতেন আমি যদি বাইরে চাকরি করতে যাই তাহলে বাড়ির কাজ কি করবে, কারণ মাসি তো অসুস্থ থাকার কারণে বাড়ির কাজকর্ম তেমনভাবে করতে পারতেন না। এভাবেই আরও 2-3 বছর আমাদের কেটে গেল। এরপর মাসি রিয়া আর প্রিয়ার বিয়ের জন্য পাত্র খোঁজা শুরু করে দিলেন, কারণ তাদের বিয়ের বয়স হয়ে গিয়েছিল। আমার মাসির মেয়েরা দেখতে খুব একটা সুন্দর ছিল না, কিন্তু আমি দেখতে ভীষণ সুন্দরী ছিলাম। তারপর রিয়া দিদির জন্য যখন পাত্র দেখা শুরু হলো তখন একটি ছেলেকে রিয়া দিদির জন্য আমার মাসি পছন্দ করলেন এবং ছেলের বাড়ির লোকেরাও রিয়া দিদিকে পছন্দ করেছিল। তারপর রিয়া দিদির ওই ছেলেটির সঙ্গে বিয়ে হয়ে গেল। বিয়ের পর রিয়া দিদি শ্বশুর বাড়ি চলে গেল। এভাবেই আমার মাসি রিয়া দিদির 1 বছর পরে প্রিয়ারও বিয়ে দিয়ে দিলেন। প্রিয়াও বিয়ের পর শ্বশুর বাড়ি চলে গেল। এবার বাড়িতে শুধু মাসির ছোট মেয়ে পলি ছিল। এদিকে আমিও যুবতী হয়ে উঠেছিলাম। রিয়া আর প্রিয়ার বিয়ের পর আমাদের সংসারে খুব একটা অসুবিধে হয়নি, কারণ মাসির বাড়িটা দোতলা ছিল, তাই মাসি উপরের তলার ঘর দ্রুত ভাড়া দিয়েছিলেন। সেখান থেকে যা টাকা আসতো সেই টাকা দিয়েই আমাদের সংসার চলে যেত। এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর মাসি ধীরে ধীরে আরও অসুস্থ হয়ে পড়লেন। তিনি তো আর বাড়ির আর কোনো কাজকর্মই করতে পারতেন না। বাড়ির সমস্ত কাজের দায়িত্ব আমার কাঁধে এসে পড়ল। মাসি শুধু খাওয়া দাওয়া করে নিজের ঘরে বিশ্রাম নিতেন। ওদিকে মাসির ছোট মেয়ে আর ছেলের দেখাশোনাও আমাকেই করতে হতো। আগে তো মাসি বাইরে থেকে জিনিসপত্র এনে দিতেন এবং আমি রান্না করতাম, কিন্তু মাসি যখন থেকে বাইরে যাওয়া বন্ধ করে দিলেন তখন থেকে বাইরের বাজারঘাটও আমাকেই করতে হতো। মাসি তো বাইরে যেতে পারতেন না, তাই আমাকে বাধ্য হয়েই বাইরের কাজগুলো করতে হতো। আমাদের বাড়ি থেকে অল্প কিছু দূরে 2টো মুদির দোকান ছিল, সেখান থেকে আমি চাল ডাল কিনে আনতাম।
আমি যেদিন প্রথম ওই দোকানে গিয়েছিলাম সেদিন দেখেছিলাম দোকানে একটি খুব সুদর্শন যুবক বসেছিল এবং সেই ছেলেটি কেন জানি না আমাকে মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল। আমি তো লজ্জায় তাড়াতাড়ি করে জিনিসপত্র নিয়ে দ্রুত বাড়ি ফিরে এসেছিলাম। এরপর যখনই রান্নাঘরে চাল ডাল শেষ হয়ে যেত তখন আমি সেই দোকান থেকেই চাল ডাল কিনে নিয়ে আসতাম। কিন্তু একটা বিষয় আমি লক্ষ্য করেছিলাম, যখনই আমি ওই ছেলেটির দোকানে জিনিস কিনতে যেতাম ছেলেটি আমার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকত এবং তার সেই চাহনি আমার মোটেই ভালো লাগতো না। আমি নিজেকে খুব অস্বস্তিতে অনুভব করতাম। তাই আমি ওই ছেলেটির দোকানের উল্টো দিকে যে দোকানটি ছিল সেখানে যাওয়া শুরু করেছিলাম এবং ওই ছেলেটির দোকানে যাওয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছিলাম। সেই দিনের পর থেকে আমি আর ওই ছেলেটির দোকান থেকে কোনো জিনিস কিনতাম না। একদিন যখন আমি অন্য দোকানটিতে গিয়েছিলাম তখন সেটি বন্ধ ছিল এবং আমাকে বাধ্য হয়েই সেই ছেলেটির দোকানেই যেতে হয়েছিল যে আমাকে অমনভাবে দেখত। সেদিন যখন আমি ছেলেটির দোকানে গেলাম তখন সে আমাকে দেখা মাত্রই ভীষণ খুশি হয়ে গেল এবং মিষ্টি হেসে বলল, আপনি এতদিন আমার দোকানে আসেননি কেন? আমি আপনাকে এতদিন দেখতে পাইনি। আসলে আপনাকে আমার কিছু বলার ছিল, আমি সেই কথাটা আর মনের মধ্যে চেপে রাখতে পারছি না। সত্যি বলতে আমি আপনাকে অনেক পছন্দ করি। এর আগে আমি কোনোদিন কোনো মেয়েকে এভাবে দেখিনি। আমি আপনাকে মন থেকে ভীষণভাবে পছন্দ করি। ছেলেটির মুখ থেকে এসব কথা শোনার পর আমি তাকে বলেছিলাম, আপনার সাথে অপ্রয়োজনীয় কথা শোনার মতো সময় আমার কাছে নেই, আর ঠিক এই কারণেই আমি আপনার দোকানে আসা বন্ধ করে দিয়েছিলাম। কিন্তু আজ বাধ্য হয়েই আপনার দোকানে আসতে হলো, কারণ পাশের দোকানটি বন্ধ। আমার কথা শুনে ছেলেটি অত্যন্ত লজ্জা পেয়ে মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে রইল। তারপর জিনিসপত্র কেনার পর যা দাম হয়েছিল আমি তাকে টাকাটা দিলাম। সেই টাকাটা নিয়ে ছেলেটি দোকানের ভেতরে চলে গেল। আমিও তখন চুপচাপ বাড়ি ফিরে এসেছিলাম। ওই দোকানদার যেহেতু আমার দিকে তাকিয়ে থাকত তাই আমার নিজেরই ভীষণ লজ্জা লাগত। ওই জন্যই আমি ছেলেটির দোকানে যাওয়া বন্ধ করে দিয়েছিলাম। আমার মাসি তো নিজের মেয়েদের বিয়ের জন্য খুব তাড়াহুড়ো করেছিল, কিন্তু পাড়ার লোকেরা যখন আমার মাসিকে আমার বিয়ের বিষয়ে জিজ্ঞাসা করত তখন মাসি তাদের বলতেন যে তিনি নাকি আমার বিয়ে এত তাড়াতাড়ি দেবেন না, যতদিন না আমার জন্য একটি ভালো পাত্র খুঁজে পাচ্ছেন। কিন্তু মাসির ইচ্ছা না থাকলেও আমার জন্য বিয়ের অনেক সম্বন্ধ আসত, কারণ আমি দেখতে যেহেতু অনেক সুন্দরী ছিলাম। আমি এতটাই সুন্দরী ছিলাম যে রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই আমার দিকে তাকিয়ে থাকত। কিন্তু আমার মাসি কেন জানি না আমার বিয়েতে খুব একটা আগ্রহী ছিলেন না, যদিও বা আমারও বিয়ে করার তেমন কোনো ইচ্ছে ছিল না। পাড়ার লোকেরা আমার মাসিকে বলতো মাসি যেন আমার বিয়ে দিয়ে দেয়। তারা বলতো আমার এখন বিয়ের বয়স হয়েছে এবং মাসি যদি দেরি করে তাহলে আমার বয়স বাড়ার সাথে সাথে হয়তো আমার জন্য আর কোনো ভালো পাত্র খুঁজে পাওয়া যাবে না। আমার মাসির ইচ্ছে ছিল যে তার 2 মেয়ের একটু ধনী পরিবারে বিয়ে দেবেন, কিন্তু মাসির মেয়েরা দেখতে খুব একটা ভালো ছিল না, তাই মাসির ইচ্ছা না থাকা সত্ত্বেও তাদের সাধারণ ঘরে বিয়ে দিতে হয়েছিল। এদিকে একদিন হঠাৎ করেই রিয়া দিদি তার স্বামীকে নিয়ে আমাদের বাড়িতে এসে হাজির হলো। সে মাসিকে বলল যে সে নাকি তার স্বামীকে নিয়ে মাসির বাড়িতেই থাকবে এবং ওপরে যে ঘর দুটো মাসি ভাড়া দিয়েছিলেন সেই ঘরে দিদি থাকতে চাইল। সে বলল ওই ভাড়াটিয়াদের যেন বাড়ি ছেড়ে চলে যেতে বলা হয়, কারণ দিদি তার স্বামীকে নিয়ে ওপরের ঘরেই থাকতে চেয়েছিল। দিদির কথা শুনে মাসি তো ভীষণ অবাক হয়ে গেলেন, কারণ এমনিতেই আমরা অনেক কষ্টের দিন কাটাচ্ছিলাম। তার ওপর দিদি আর জামাইবাবু এই বাড়িতে থাকলে আমরা আরও বেশি সমস্যায় পড়তাম, কারণ দিদি ও জামাইবাবু এই বাড়িতে থাকলে আমাদের উপার্জনের পথটা বন্ধ হয়ে যেত। আর ঠিক সেটাই ঘটল। রিয়া দিদি বলেছিল যে সে ওপরের তলায় থেকে মাসিকে ভাড়া দেবে। আমার মাসি তো কোনোদিনও চাননি যে দিদি আর জামাইবাবু এই বাড়িতে থাকুক। মাসি যখন দিদিকে জিজ্ঞাসা করলেন তাদের শ্বশুরবাড়ি ছেড়ে এই বাড়িতে থাকার কারণটা কি, তখন দিদি বলেছিল শ্বশুরবাড়িতে নাকি দিদি আর জামাইবাবুকে কেউ সম্মান করে না, তাদের সঙ্গে নাকি ওই বাড়ির লোক খুব খারাপ ব্যবহার করে এবং জামাইবাবুকে নাকি কেউ শ্রদ্ধা করে না। এই কারণে দিদি তার শ্বশুরবাড়ি ছেড়ে এই বাড়িতে থাকতে চেয়েছিল। মাসির আর কিচ্ছু করার ছিল না, তাই তিনি দিদিকে এই বাড়িতে থাকতে বাধা দিতে পারলেন না। তাই মাসি ওপরের ঘরের ভাড়াটিয়াদের বাড়ি ছেড়ে চলে যেতে বললেন এবং দিদি ও জামাইবাবু ওপরের ঘরে থাকতে শুরু করল। আমার জামাইবাবু তো কোনো কাজকর্ম করত না, সে তো সারাদিন এখানে সেখানে ঘুরে বেড়াত। দিদি বলেছিল তারা মাস গেলে বাড়ির ভাড়া মাসির হাতে তুলে দেবে, কিন্তু বাড়ির ভাড়া দেওয়া তো দূরের কথা, তারা আমাদের সঙ্গে খাওয়া দাওয়া করত। বাড়ির ভাড়া যখন আমাদের বন্ধ হয়ে গেল তখন আমাদের তো না খেয়ে দিন কাটানোর মতো পরিস্থিতি হলো।
আমাদের যা জমানো টাকা ছিল আমরা সেই টাকাগুলো ভেঙে খেতে শুরু করেছিলাম। এমনকি আমাদের বাড়ির অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে আমার কাছে যেটুকু জমানো টাকা ছিল সেই টাকা ভেঙে আমাকে চাল ডাল কিনে এনে বাড়ির লোকের মুখে অন্ন তুলে দিতে হয়েছিল। আমার বাড়ির সমস্ত দায়ের ভার আমার কাঁধে এসে পড়েছিল। বাড়ির অবস্থা যখন খুব খারাপ হতে শুরু করল, তখন মাসি আমার দিদিকে বললেন, তোরা তো বাড়ি ভাড়া দিতে চেয়েছিলিস, সেটাও দিস না, তাই আগে যেমন চাকরি করতিস এখন আবার চাকরিতে যোগ দে, না হলে আমাদেরকে না খেয়ে মরতে হবে। মাসির এই কথা শুনে দিদি মাসির উপর ভীষণ রেগে গেল। সে বলল, দিদি বাইরে গিয়ে কাজ করবে, এটা নাকি জামাইবাবুর একেবারেই পছন্দ নয়। আমাদের এরকম না খেয়ে দিন কাটানো হচ্ছিল। সেদিন আমরা সারাদিন কিছুই খাইনি। তারপর মাসি উপায় না দেখে আমার হাত ধরে অনেক অনুরোধ করে বললেন, অনন্যা, যেমন করে হোক দুটো খাবারের ব্যবস্থা কর, আমি আর না খেয়ে থাকতে পারছি না। তুই না হয় নিজের জমানো টাকা বের করে আমাদের সবার জন্য খাবারের ব্যবস্থা কর, না হলে আমরা তো না খেয়েই মারা যাব। ওই সময় মাসিকে আমি আর বলতে পারলাম না যে আমার জমানো টাকা তো আমি অনেক আগেই খরচ করে ফেলেছি। মাসি অনেক আশা নিয়ে আমার হাত ধরেছিলেন যাতে আমি দুটো খাবারের ব্যবস্থা করি। আমি মাসিকে মায়ের মতোই ভালোবাসতাম এবং তার খেয়াল রাখতাম, কারণ আমার একটু বড় হওয়ার পরই মাসি আমার বিষয়ে সব কিছু সত্যি কথা আমাকে বলে দিয়েছিলেন। মাসি আমার থেকে কোনো কিছু গোপন করেননি। সেদিন মাসির কথা শুনে আমি একটা থলে হাতে নিয়ে খাবারের খোঁজে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ভেবেছিলাম যে দোকান থেকে আমি জিনিসপত্র কিনে আনি, সেখান থেকেই না হয় চাল ডাল ধার করে নিয়ে আসব। কিন্তু যখন আমি ওই দোকানে গিয়ে বললাম যে আমি কিছু জিনিস ধারে নেব, তখন সেই দোকানদার আমাদের ধার দিলেন না। তারা বললেন, নগদ টাকা ছাড়া কোনো জিনিস আমাকে দেওয়া হবে না। বাধ্য হয়ে আমি ওই ছেলেটির দোকানে গেলাম এবং আমার মনে বিশ্বাস ছিল যে ওই ছেলেটির দোকানে গিয়ে ধার চাইলে সে আমাকে ধারে জিনিস দিতে রাজি হবে। তাই আমি ওই ছেলেটির দোকানে গিয়ে চাল ডাল ধার করে নিয়ে এসেছিলাম এবং সেই ছেলেটিকে বলেছিলাম আমি 2-1 দিনের মধ্যেই তার টাকা শোধ করে দেব। তখন সেই ছেলেটি আমাকে বলেছিল সে নাকি আমার কাছে কোনো টাকা নেবে না, কারণ সে আমাকে সাহায্য করেছে। কিন্তু আমি তাকে বলেছিলাম আমি কারোর কাছে সাহায্য নেব না, আমি 2-1 দিনের মধ্যেই আপনার টাকা শোধ করে দেব, কারণ আপনি আমার কেউ নন। আমি কেন একজন অচেনা ছেলের কাছে সাহায্য নেব? ছেলেটি তখন বলেছিল, আমি আপনার ব্যাপারে সব কিছুই জানি, আপনাদের বাড়িতে অনেক সমস্যা চলছে, তাই আমি আপনার একটু সাহায্য করতে চাই। আগের দিন আমি আপনাকে যে কথাটা বলেছিলাম সেই কথার জন্য আপনি আমাকে ভুল বুঝেছিলেন, কিন্তু আমি আপনাকে সত্যিই খুব পছন্দ করি। শুধু তাই নয়, আমি আপনাকে বিয়ে করতে চাই এবং খুব শিগগিরই আমার বাবা মাকে আপনাদের বাড়িতে পাঠাতে চাই। জানি না কেন আমি তো এই ছেলেটাকে পছন্দ করতাম না, কিন্তু মনে মনে তার ব্যাপারে আমিও ভাবতাম এবং তার কথাবার্তা শুনে আমার খুব ভালো লেগেছিল, কারণ ওই ছেলেটি আমার কঠিন সময় সাহায্য করেছিল। তার দোকান থেকে জিনিসপত্র নিয়ে এসে বাড়িতে এসে আমি তার ব্যাপারে ভাবতে শুরু করেছিলাম। কোথাও না কোথাও আমার ওই ছেলেটির কথা শুনে বেশ ভালোই লেগেছিল। বাড়িতে এসে তাড়াতাড়ি রান্না করে বাড়ির সবাইকে খেতে দিলাম এবং মাসি আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি চাল ডাল কোথা থেকে জোগাড় করেছি। আমি তখন মাসিকে সত্যি কথা বলে দিলাম। তখন মাসি আমাকে বললেন, এভাবে অচেনা ছেলের কাছে সাহায্য নেবার কোনোই দরকার নেই, আমাদের কাছে টাকা পয়সা হলে ওই ছেলেটার ধার শোধ করে দিস। আমি তখন মাসিকে বললাম, মাসি, আমাদের কাছে টাকাই বা কোথা থেকে আসবে? আমি যা চাল ডাল নিয়ে এসেছি এতে তো 2-1 দিন চলে যাবে, তারপর আমরা কি করব? মাসি তখন বললেন, তাই তো, আমি তো এই ব্যাপারে ভেবেই দেখিনি। সেদিন মাসিকে একজন লোক টাকা দিতে এসেছিল। আসলে আমাদের ওপরের ঘরে যে লোকটি ভাড়া থাকত, সেই লোকটি তার স্ত্রীকে নিয়ে মাসির ওপরের ঘরে আগে ভাড়া থাকত। লোকটি এতটাই সৎ ছিল যে তার 3 মাসের বাকি ভাড়া মাসিকে দিয়ে গেছিল। আমরা তো এই ব্যাপারে ভুলেই গেছিলাম যে ওই লোকটার কাছে আমরা 3 মাসের টাকা পাই। ওই টাকা পাওয়ার পর মাসি আমাকে বললেন আমি যেন ওই দোকানদারের ধার শোধ করে দিয়ে আসি। মাসির কথা মতো সেদিন আমি ওই দোকানদারের কাছে গিয়েছিলাম টাকা শোধ করতে, কিন্তু ওই ছেলেটি আমার কাছ থেকে কোনো টাকা পয়সা নিল না। সে বলল, আমি আপনার কাছে কোনো টাকা নিতে পারবো না, আমি মন থেকে আপনার সাহায্য করতে চাই এবং খুব শীঘ্রই আমি আপনাদের বাড়িতে বিয়ের প্রস্তাব পাঠাবো। আপনাকে আর এই কথা বলে লজ্জা দেব না যে আমি আপনাকে অনেক ভালোবাসি। আমার ভালোবাসা তখনই সার্থক হবে যখন আমি আপনাকে নিজের বাড়ির বউ করে আনতে পারব। তাই আমি 2-1 দিনের মধ্যে বাবা মাকে নিয়ে আপনাদের বাড়িতে যাব এবং আমি খুব ভালোভাবেই জানি আপনিও আমাকে মনে মনে পছন্দ করেন, কিন্তু মুখে বলেন না।
ছেলেটা কিন্তু আমার মনের কথা ঠিকই বুঝে গিয়েছিল। সে ঠিকই বলেছিল যে আমি তাকে মনে মনে পছন্দ করতে শুরু করেছিলাম তার ভালো ব্যবহার দেখে। ছেলেটার নাম ছিল নির্ঝর। সে বলেছিল, আমাদের বাড়িতে কোনো কিছুরই অভাব হবে না, আমি তোমাকে অনেক সুখে রাখব। আমি তখন নির্ঝরের কথা শুনে তাকে বলেছিলাম, আমি আপনার জন্য অপেক্ষা করে থাকব। সে বলেছিল 2 দিনের মধ্যেই নাকি আমাদের বাড়িতে আসবে। সেদিন আমি বাড়ি ফিরে নিজের মনে হাসতে শুরু করেছিলাম। সেদিন আমি খুব খুশি ছিলাম। আমাকে দেখে বাড়ির লোক মানে মাসির মেয়েরা বলেছিল, আমি কেন এভাবে একা একা হাসছি? আমার কি কোনো লটারি লেগেছে? মাসির মেয়েরা এসব কথা বলে আমাকে রাগানোর চেষ্টা করছিল। তারপর 2 দিন পর নির্ঝর যখন সত্যি সত্যি আমাদের বাড়িতে এলো তার আর আমার বিয়ের ব্যাপারে কথা বলতে, তখন মাসি এই বিয়েতে রাজি হলেন না। কিন্তু মাসি যখন এই বিয়েতে রাজি হচ্ছিলেন না, তখন নির্ঝরের মা এবং বাবা বললেন যে তারা কোনো পণ নেবেন না এবং বিয়েতে যা খরচ হবে সব তারাই দেবেন। মাসি যখন এই বিয়েতে রাজি হচ্ছিলেন না, তখন নির্ঝর ও তার বাবা মা অনেক অনুরোধ করে আমার মাসিকে রাজি করালেন। আমার মাসি তখন তাদের বললেন, আগে তাদের ব্যাপারে খোঁজ খবর নেবেন, তারপরেই এই বিয়েতে সম্মতি দেবেন। আমি তো বুঝতে পারছিলাম না মাসি কী কারণে নির্ঝরকে আমার জন্য পছন্দ করতে চাইছিলেন না। নির্ঝর ও তার বাবা যখন অনেক জেদ করলেন, তার কিছুদিন পর মাসি তার 2 মেয়ে রিয়া ও প্রিয়াকে নিয়ে নির্ঝরদের বাড়িতে গেলেন। সেখান থেকে যখন তারা সন্ধেবেলায় ফিরে এলেন, তখন মাসির মেয়েরা আমাকে বলল, বাহ মায়া, তোর তো ভাগ্য খুলে গেছে, ওরা অনেক বড় লোক, ওদের বিশাল বড় বাড়ি আছে এবং বাড়িতে সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে, তুই তো সেখানে গিয়ে রানীর মতো থাকবি। কিন্তু মাসির মুখ দেখে আমি বুঝতে পারছিলাম তিনি খুব একটা খুশি নন। কিন্তু আমি মাসিকে অনুরোধ করলাম মাসি যেন আমার বিয়ে নির্ঝরের সঙ্গেই দেন। মাসির মন খারাপ দেখে যখন আমারও মন খারাপ হয়ে গেল, তখন মাসি আমার কাছে এসে বললেন, মন খারাপ করিস না, তোর খুশির জন্য আমি ওদেরকে কথা দিয়েছি যে তোর বিয়ে নির্ঝরের সঙ্গেই হবে। মাসি এই বিয়েতে রাজি হয়েছেন শুনে আমি ভীষণ খুশি হয়েছিলাম। তারপর দেখতে দেখতে আমাদের বিয়ের দিন ঘনিয়ে এলো। আমি তো স্বপ্নেও ভাবতে পারিনি যে ছোটবেলা থেকে এত কষ্ট সহ্য করার পর আমার এত ভালো একটি পরিবারে বিয়ে হতে চলেছে। তারপর বিয়ের দিন আমার শ্বশুরবাড়ি থেকেই বিয়ের সমস্ত গয়না ও পোশাক আশাক পাঠিয়ে দিয়েছিল। এমনকি মাসির মেয়েদের জন্য অনেক দামি দামি জামাকাপড় পাঠিয়েছিল। আমার বিয়েটা মাসির বাড়ি থেকে হয়নি, একটি কমিউনিটি হলে আমার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেদিন সকালবেলাতেই আমরা সবাই মিলে ওই হলে চলে গিয়েছিলাম। হলে যাওয়ার পর আমি যখন নববধূর সাজে তৈরি হয়ে বসেছিলাম, তখন মাসি আমার পাশে এসে বললেন, তুই তো আজকেই বিদায় হয়ে চলে যাবি, তাই আমি আজ নিজের হাতে তোর জন্য পায়েস রান্না করে নিয়ে এসেছি। অনেক ভালোবেসে তোর জন্যই পায়েস রান্না করেছি। আমি জানি তুই আমার হাতের পায়েস খেতে অনেক ভালোবাসিস। যদিও বা আমার কিন্তু ওই সময় কিছুই খাওয়ার ইচ্ছে ছিল না, তাই মাসি যেহেতু অনেক ভালোবেসে পায়েসটা রান্না করেছিলেন, তাই আমি সামান্য একটু খেলাম। মাসিকে আর না করতে পারলাম না। তারপর বিয়ের পর যখন বিদায় নিয়ে শ্বশুরবাড়িতে এলাম, তখন শ্বশুরবাড়ি দেখে তো আমি খুব খুশি হয়েছিলাম, কারণ আমার শ্বশুরবাড়িটা অনেক বড় ছিল। ওদিকে আমার বর তো আমার সঙ্গে সময় কাটানোর জন্য খুব আগ্রহী হয়েছিল। তারপর পূর্ণিমার রাতে আমি যখন বরের জন্য অপেক্ষা করছিলাম, তখন বর আমার কাছে এসে হাত দুটো ধরে বলল, জীবনে যে মেয়েকে ভালোবেসেছি সেই মেয়েকেই আমি বিয়ে করেছি। তোমাকে বিয়ে করে আমি আমার ভালোবাসাকে সার্থক করেছি। আমি তোমাকে আমার জীবনে পেয়ে খুব খুশি। বর যখন আমাকে ভালোবেসে এই কথাগুলো বলছিল, তখন জানি না কেন আমার শরীরটা খুব খারাপ লাগছিল। এমনকি আমার মনে হচ্ছিল যেন আমার দম বন্ধ হয়ে আসছে, চোখ দুটো যেন বুঝে আসছে। শুধু তাই নয়, মনে হচ্ছে আমার পেটের ভেতর থেকে যেন সব কিছু বেরিয়ে আসবে। যদিও বা আমি ওই পায়েস ছাড়া আর কিছুই খাইনি। আমি চেষ্টা করছিলাম বরের কথায় মন দিতে, কিন্তু আমি আর পারছিলাম না। হঠাৎ করে আমার শরীরটা অনেক বেশি খারাপ হয়ে গেল। ধীরে ধীরে আমি সবকিছু ঝাপসা দেখতে লাগলাম। বরের কথা আমি কিচ্ছু বুঝতে পারছিলাম না। হঠাৎ করে আমার মুখ দিয়ে সাদা ফেনা বেরোতে শুরু করলো। আমার মুখ দিয়ে ফেনা বেরোতে দেখে বর আমাকে জড়িয়ে ধরে বলল, মায়া, তোমার কি হয়েছে? বরের শুধু এই কথাটাই আমার কানে এসেছিল। তারপরে আমি অজ্ঞান হয়ে গেলাম। আমার আর কোনো হুঁশ ছিল না। চোখ খুলে দেখলাম আমি হাসপাতালে আছি এবং আমার পাশে কেউ নেই। একজন নার্সকে দেখতে পেয়ে যখন জিজ্ঞেস করলাম আমি হাসপাতালে কেন, তখন নার্স বললেন আমাকে নাকি বিষ দিয়ে হত্যা করার চেষ্টা করা
করা হয়েছে। আমি তখন নার্সকে জিজ্ঞেস করলাম আমার বাড়ির লোক কোথায়। তখন নার্স বললেন আমার বাড়ির লোক সবাই বাইরেই অপেক্ষা করছে। আমার জ্ঞান ফিরেছে দেখে নার্স ডাক্তারকে ডেকে নিয়ে এলেন। ডাক্তার যখন আমার পরীক্ষা নিরীক্ষা করলেন তখন তিনি আমাকে বললেন এটা নাকি একটা পুলিশ কেস, তাই পুলিশকে খবর দিতেই হবে। ওই সময় আমার মাসি হাসপাতালের ঘরে এসে কেঁদে কেঁদে ডাক্তারকে বললেন আমার মেয়েকেও শ্বশুরবাড়ির লোকেরাই হত্যা করার চেষ্টা করেছে। ওই সময় আমার শ্বশুরবাড়ির লোকেরাও হাসপাতালের ঘরের ভেতরেই ছিলেন। আমার শাশুড়ি তখন মাসির কথা শুনে বললেন আপনি এটা কি ধরনের কথা বলছেন? আমরা আমাদের বৌমাকে কেন হত্যা করব? আমরা তো নিজে পছন্দ করে আমাদের ছেলের জন্য বউ করে নিয়ে এসেছি, তাহলে আমরা কেন তাকে হত্যা করতে যাব? এই সময় বর কাছে এসে আমার হাত ধরে বলল আমি বা আমার পরিবারের লোক কখনোই এই জঘন্য কাজ করতে পারি না, কারণ আমি যেমন তোমাকে ভালোবাসি আমার পরিবারের লোকেরাও তোমাকে ততটাই ভালোবাসে, তাই আমার বিশ্বাস করো আমরা এমন কিছুই করিনি। ডাক্তার বলেছিলেন আমি শেষ যে খাবারটা খেয়েছি ওই খাবারটা খেয়েই নাকি অসুস্থ হয়েছি। আমি তখনই বুঝে গিয়েছিলাম যে আমাকে কে হত্যা করার চেষ্টা করেছে। আমি ওই সময় ডাক্তারকে পুলিশ ডাকতে বারণ করেছিলাম, কিন্তু ডাক্তার আমার কোনো কথা শুনলেন না। তারা বললেন পুলিশ তো আগেই চলে এসেছে। পুলিশ আসার পর যখন আমাকে জিজ্ঞেস করলো যে কে আমাকে হত্যা করার চেষ্টা করেছে, তখন আমি পুলিশকে বললাম আমি এই ব্যাপারে কিছুই জানি না এবং আমার মনে হয় না যে কেউ আমাকে হত্যা করার চেষ্টা করেছে। পুলিশ যখন আমাকে জিজ্ঞেস করলো যে আমার কি কারোর ওপর কোনো সন্দেহ আছে, তখন আমি ইচ্ছেকৃত পরিষ্কার ভাষায় পুলিশকে বললাম যে না, আমার কারো ওপরে কোনো সন্দেহ নেই। তখন পুলিশ সেখান থেকে চলে গেল। পুলিশ চলে যাবার পর আমি মাসিকে আমার কাছে ডাকলাম এবং সরাসরি জিজ্ঞেস করলাম যে তিনি আমাকে কেন হত্যা করার চেষ্টা করেছেন। তখন মাসি কেঁদে কেঁদে বললেন আমি তোকে কেন মারব? আমি তো তোকে নিজের হাতে বড় করেছি, তাহলে আমি কেন তোকে হত্যা করব? তখন আমি মাসিকে বললাম এই প্রশ্নটার উত্তর তো আমি তোমার কাছেই জানতে চাই। তুমি তো আমাকে মায়ের মতো করে বড় করেছ, তাহলে তুমি আমাকে কেন মারার চেষ্টা করলে? দয়া করে তুমি আজ আমাকে কোনো মিথ্যে কথা বলবে না। তুমি আমাকে সবকিছু সত্যি কথা বলো। আমার থেকে কিছু লুকিয়ে আর কোনো লাভ নেই। মাসি যখন বুঝতে পারলেন যে আমি সবকিছু জানতে পেরেছি তখন তিনি সত্যি কথা বলতে বাধ্য হলেন। তখন আমার মাসি যা বললেন সেটা শুনে তো আমি হতভম্ব হয়ে গেলাম। তিনি বললেন আমার বিয়ে হয়ে গেলে তার সেবা ও যত্ন কে করবে? কে তার খেয়াল রাখবে? তার সংসারের সমস্ত কাজকর্ম কে করবে? এবং তার যেহেতু বয়স হয়েছে তাই তার সঙ্গে কে থাকবে? এই কারণে মাসি চাননি যে আমার বিয়ে হোক, তাই ওই পায়েসের মধ্যে বিষ মিশিয়ে মাসি আমাকে খাইয়েছিলেন যাতে আমি মারা যাই এবং আমার মৃত্যুর পর তিনি আমার শ্বশুরবাড়ির লোকেদের ওপর দোষ চাপাবেন যে তারাই নাকি আমাকে হত্যা করেছে। আর এই সুযোগে তারা যখন নিজেদের প্রাণ বাঁচানোর চেষ্টা করবে তখন মাসি 20 থেকে 30 লক্ষ টাকা তাদের কাছ থেকে আদায় করে নেবেন। মাসি আমাকে হত্যা করার চেষ্টা করেছিলেন আর মাসি ভেবেছিলেন ওই 20 থেকে 30 লক্ষ টাকা দিয়ে তার বাকি জীবনটা খুব ভালোভাবে কেটে যাবে। এই ভেবেই মাসি সব কিছু পরিকল্পনা করেছিলেন, কিন্তু ঈশ্বরের কৃপায় আমি বেঁচে গেছি। মাসি তো এটা জানার চেষ্টাই করেননি যে আমি তো আগে থেকেই তাদের জন্য ভেবে রেখেছিলাম। আমি ভেবেছিলাম শ্বশুরবাড়ি যাওয়ার পর বরকে বলবো আমাকে যেন কোনো একটি কাজে ঢুকিয়ে দেয় এবং সেখান থেকে যা টাকা পাবো সেই টাকা আমি মাসিকে দিয়ে দেব, তাহলে মাসির সংসারটা চলে যাবে। আমি যখন মাসিকে বললাম যে আমি তার জন্য আগে থেকেই সবকিছু ভেবে রেখেছিলাম তখন মাসি অত্যন্ত লজ্জিত হয়ে আমার কাছে ক্ষমা চাইলেন। আমি আর পুলিশকে ফোন করে ডাকিনি, কারণ যাই হোক মাসি আমাকে মানুষ করেছিলেন, তাই আমি মাসিকে আর কোনো কষ্ট দিতে চাইনি এবং তিনিও যেহেতু বুঝতে পেরেছিলেন যে তিনি অনেক বড় ভুল কাজ করেছেন তাই আমাদের মধ্যে সবকিছু মিটমাট হয়ে গিয়েছিল। আমাদের মধ্যে সবকিছু মিটমাট হয়ে যাওয়ার পর বর আমাকে আর চাকরি করতে দেয়নি। সে বলেছিল তোমাকে চাকরি করার দরকার নেই, তাই সে মাসিকে সংসার চালানোর খরচ দিত। শুধু তাই নয়, মাসির ছোট মেয়ে যখন বড় হয়ে উঠেছিল তখন আমার বর তার ভালো ঘরে বিয়ে দিয়েছিল। এখন আমার মাসিরও কোনো কিছুর অভাব হয় না। বর আমাকে অনেক ভালোবাসে, তাই আমার মাসি ও বোনেদেরও খেয়াল রাখে। আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করি এরকম একজন সঙ্গী পেয়ে, এবং আমি আমার বরের সব সময় সুস্থ থাকার কামনা করি। আমি আমার বরের সঙ্গে অনেক সুখে আছি। বন্ধুরা, আজকের গল্পটি এখানেই শেষ করছি। গল্পে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দেবেন।